সন্ধ্যা, আপনাদের সাথেই আছি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক শ্রোতা, মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং পেন্সিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসকার ইবনে ফিরোজ রুশোর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি। মহাখালীর নিউ ডিওএইচএস এর গ্যালারি কসমসে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী মিউজিক্যালিটি ইন উড। প্রদর্শনী চলবে 5 মার্চ পর্যন্ত। কাউন্টার ফটোর মিরপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী পার্ক ইন প্লেস ফর পাবলিক। প্রদর্শনী চলবে 10 মার্চ পর্যন্ত। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2019। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক মায়া মসনদ। আমার মনে হয় না এখন আর আমাদের দুশ্চিন্তার কোনো কারণ আছে। তুমি বজরার বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম নাও। আশা করি তোমার জন্য সেটাই শ্রেয় হবে। না না, আমি এখনো বিশ্রাম নেবার কথা ভাবতে পারছি না সেনাপতি। কিন্তু কেন আনব? আমরা তো ঈশান বাংলার রাজপ্রাসাদ থেকে অনেক দূরে চলে এসেছি। তা হয়তো ঠিক সেনাপতি, কিন্তু আমার মন বলছে বিপদের মেঘ এখনো কাটেনি। এসো আলিমা, তুমি যদি বিশ্রাম না নাও তাহলে আমাদের সন্তানের জন্য শুভ নাও হতে পারে। রাত 9:40 থাকছে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ধারাবাহিক নাটক নীল রঙা মন। আমি হচ্ছি তোমার নেক্সট ডোর নেইবার। তুমি আমার নেক্সট ডোর নেইবার মানে আমি বুঝিনি। আচ্ছা ঠিক আছে, পুরোটা আবার বাংলায় বলছি। আমি হচ্ছি তোমার পাশের বাড়ির প্রতিবেশী। তুই ছেলে আমাকে ভালো করতে পারো। হোয়াটএভার। তুই প্রতিবেশী মানে তোমার ওই ফ্ল্যাট কি হয়েছে? ওই ফ্ল্যাটটা তো ওখানে তো ভাড়াই ছিলাম। ওখানে কি আর একা একা থাকা যায় বলো? তোমাকে মিস করছি। শোনো জাহিদ, তুমি যত যাই করো না কেন কোনো লাভ হবে না। আমি যখন একবার দূরে চলে আসি তখন আমি আর পিছনে ফিরে তাকাই। তো এইসব অযথাই চেষ্টা করো না। ওকে, we'll see that. We'll see that. রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি পেন্সিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসকার ইবনে ফিরোজ রুশো। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি। ভীষণ সুন্দর একটা নাম, পেন্সিল। এইটার ফাউন্ডার মেম্বার হতে পেরে নিশ্চয়ই আপনি ভীষণ আনন্দিত, সেটা বোঝাই যায়। একটু জিজ্ঞেস করব প্রথমেই যে পেন্সিল নামকরণটা কেন এবং কিভাবে পেন্সিলের সাথে জড়িয়ে গেল? পেন্সিল মূলত লেখালেখি গ্রুপ। লেখালেখি করতে গিয়ে আমরা জানি যে মাঝে মধ্যে হচ্ছে গিয়ে যে লিখতে গেলে ভুল হয়, তো পেন্সিলের লেখাটাকে হচ্ছে যাতে কারেকশন করা যায়, কারেকশন করে আবার ইরেজার দিয়ে মুছে আবার নতুন করে লেখা যায়। যে কলমে লিখলে যেটা হয় যে একবারে হয়ে যায়, কেটে দিতে হয়। তো
তো এই জায়গা থেকে একটা হচ্ছে কনসেপ্ট থেকে পেন্সিল নামকরণটা এসেছিল আর কি। আর অবশ্যই শুধু আনন্দিত না, প্রচণ্ড গর্বিত পেন্সিলের ফাউন্ডার মেম্বার হতে পারে আর কি। আচ্ছা, পেন্সিল সম্পর্কে একটু জানবো যে এটা কি শুধুই অনলাইন একটা প্রকাশনী ব্যবসা হওয়ার কথা ছিল? ছোট একটি গ্রুপ দিয়ে পেন্সিলের যাত্রা শুরু আর কি। ফেসবুক গ্রুপ সম্পর্কে আমরা জানি। এটা শুরু করে আমাদের মূল ফাউন্ডার মেম্বার যে মোহাম্মদ আনোয়ার, উনি ইটালি থাকেন। ইটালি থেকে হচ্ছে গিয়ে যেটা শুরু করেন, সাথে ছিলেন ডক্টর SM নিয়াজ মোল্লা। এরপরে সময়কালে এটার সাথে হচ্ছে গিয়ে যে আরও যুক্ত হয়। এই মুহূর্তে পেন্সিলে আছে 15 জন অ্যাডমিন, পেন্সিল ফেসবুক গ্রুপের কথা বলছি। 15 জন অ্যাডমিন এবং 6 জন মডারেটর। তো 15 জন অ্যাডমিন, 6 জন মডারেটর, বাংলাদেশ এবং সারা বিশ্ব থেকে আসলে টাইম জোন অনুযায়ী এটাকে হচ্ছে সিলেক্ট করা হয়েছে এবং সবাই পুরোটাই ভলান্টারিলি ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছে এই গ্রুপটাকে সচল রাখার জন্য। পেন্সিল শুরুর যে উদ্দেশ্যটা ছিল যে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতিকে দেশের ভিতরে উন্নয়নের আরেকটু বেশি ডেভেলপ করার দিকে নিয়ে যাওয়া, নতুন তরুণদের এটার সাথে ইনভলভ করা, একই সাথে গ্লোবালি যে বাংলা ভাষাভাষী আছে তাদের কাছে এই শিল্প সাহিত্য সংস্কৃতিটাকে ছড়িয়ে দেওয়া, এই অবজেক্টিভটা নিয়ে পেন্সিল শুরু করা হয়েছিল। আর শুরুতে আসলে পেন্সিল পুরোটাই লেখালেখির গ্রুপ ছিল একেবারে শুরুতে, বাট সময় পরিক্রমায় আসলে যেহেতু আপনি বুঝতেই পারছেন সংস্কৃতির বিষয়টা যেহেতু আসছে, শুধু সাহিত্য না, এখানে আসলে ফটোগ্রাফিটা বেশ ভালো অবস্থায় চলে গিয়েছে। ফটোগ্রাফি একটা ভালো টিম আছে, প্রচুর কন্ট্রিবিউটর আছে, কন্টেন্ট প্রোভাইডার আছে ফটোগ্রাফিতে। একই সাথে ভয়েস আর্ট নিয়েও আমরা কাজ করছি, মানে আবৃত্তি শিল্পী। পেন্সিলে কবিদের লেখা কবিতা প্রতিনিয়ত আবৃত্তি করে পেন্সিলের আবৃত্তি শিল্পীরা এটা পোস্ট করছে। আর সাথে আপনার আরেকটা জিনিস যেটা হয়েছে যে আর্ট, মানে চিত্রশিল্প আর কি। আমাদের এখানে বিভিন্ন আপনার প্রফেশনালও আছে, যেমন একেবারে তরুণ নবীনরাও আছে এখানে এসেই প্র্যাকটিস করে হয়তো এই জিনিসটা শিখছে আর কি। পেন্সিলকে প্রিন্ট মিডিয়ায় কি করে নিয়ে আসলেন? আচ্ছা, আপনারা সবাই জানেন যারা লেখালেখির সাথে জড়িত তাদের আলটিমেট একটা স্বপ্ন থাকে, আমার একটা বই বের হবে আর কি। তো এখন পেন্সিলের সদস্য, পেন্সিল ফেসবুক গ্রুপের সদস্য প্রায় 1,25,000-এর বেশি। যার মধ্যে আসার বিষয় হচ্ছে গিয়ে যে এর থেকে অনেক বেশি সদস্য সম্পন্ন গ্রুপ আছে, বাট আসার বিষয় হচ্ছে গিয়ে যে এই গ্রুপটাতে আপনার অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, মানে লাস্ট 28 দিনের হচ্ছে গিয়ে যে একটা ইনসাইটস দেখলে, ফেসবুকের যে ইনসাইটস, এটা দেখলে আমরা জানতে পারি যে 1,10,000 থেকে 12,000-এর বেশি সবসময় অ্যাক্টিভ থাকে আর কি। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর কি। তো এই যে লেখালেখির সাথে যারা জড়িত, এখানে প্রায় 12 থেকে 13,000 রেগুলার কন্ট্রিবিউটর আছে যারা লেখা পোস্ট করছেন আর কি। প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে আপনার তার একটা বই বের হবে। যতই আমরা হচ্ছে গিয়ে যে ডিজিটাল মিডিয়াতে লেখালেখি করি, অনলাইন মিডিয়াতে লেখালেখি করি, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করি, সবারই স্বপ্ন থাকে, লেখক মাত্র স্বপ্ন থাকে একটা বই বের হবে। বাট নতুন লেখকদের জন্য, তরুণ লেখকদের জন্য আপনারা সবাই জানেন যে একটা চ্যালেঞ্জ থেকেই যায় যে কোথায় গেলে প্রকাশ হবে, কিভাবে প্রকাশ করব, আমার বই কেন প্রকাশ করবে, কে রিস্ক নিবে এখানে। তো এই চিন্তাটা থেকেই আসলে পেন্সিল অনেকটুকু এগিয়ে আসে যে ঠিক আছে, যেহেতু এইটার সদস্যরাই এই লেখালেখি করছে, তো তাদের জন্য একটা প্ল্যাটফর্মটাকে আরেকটু ওয়াইডলি ডাইভার্সিফাইড করে তাদের লেখাগুলোকে আমরা যদি পাবলিশ করতে পারি, সেক্ষেত্রে আমরা যেমন বাংলা সাহিত্যে নতুন তরুণ লেখকদের আবির্ভাব যেমন ঘটবে, পুরো বিষয়টার মধ্যে একটা আপনার ডাইভার্সিফিকেশনও আসবে, সাথে সমৃদ্ধ হবে। এভাবেই আসলে পেন্সিল পাবলিকেশনসের সূচনা আর কি। আচ্ছা, এই যে তরুণদের কথাই আপনি বারবার বলছেন, তো সেই ক্ষেত্রে কি আমরা ধরে নেব যে এখানে তরুণ লেখক যারা আছে শুধুমাত্র তাদের বই বেরোচ্ছে, নাকি যারা রিনাউন্ড রাইটার রয়েছেন, প্রখ্যাত যারা লেখক সাহিত্যিক রয়েছেন, তাদের লেখালেখি নিয়েও আপনারা কাজ করে যাচ্ছেন? আচ্ছা, একটু সাথে আগেরটার সাথে একটু আমি অ্যাড করে নিই যে পেন্সিল পাবলিকেশনস আসলে যখন গঠন করা হলো, গঠন করার আগে আসলে যেটা হলো যে পেন্সিল যখন একটা প্রাতিষ্ঠানিক রূপে আত্মপ্রকাশ করতে গেল, তখন বিষয় আসলে পেন্সিল কার। পেন্সিল হচ্ছে এই 1,25,000 যে সদস্য এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যে সদস্য, সকলের এই ওনারশিপটা সকলের মধ্যে গ্রো করানোর জন্য আমরা সবসময় সচেষ্ট এবং আমরা মনে প্রাণে সবাই বিশ্বাস করি এটাই। সেক্ষেত্রে সে কারণে প্রাতিষ্ঠানিক ফর্মে প্রথম রূপটা হচ্ছে পেন্সিল ফাউন্ডেশন। পেন্সিল ফাউন্ডেশন গঠন করা হচ্ছে গত বছরেই। এটার কার্যক্রম শুরু করা হয়েছে, গঠনের কার্যক্রম শুরু করা হয়েছে আরও 1 বছর আগে থেকে। 1 বছর কাজ করার পরে দেন গত বছর আমরা 18-তে পেন্সিল ফাউন্ডেশন গঠন করা হয়। তারপরে এটার অধীনে পেন্সিল পাবলিকেশন গঠন করা হয় এবং পেন্সিল ফাউন্ডেশন আসলে সম্পূর্ণ অলাভজনক একটি প্রতিষ্ঠান আর কি। এখানে আপনার পেন্সিল ফাউন্ডেশনের 7 সদস্য বিশিষ্ট কমিটি আছে, সেটাতে আমি পরে আসছি। যখনই পাবলিকেশনস বা প্রকাশনী হিসেবে আমরা আত্মপ্রকাশ করলাম, তখন অবশ্যই শুধু নতুন তরুণদের দিয়ে আসলে
আপামর পাঠকের দৃষ্টি আকর্ষণ করা একটু অসুবিধা। হয়তো আমাদের নিজেদের মধ্যে অনেক পাঠক আছে, তারা হয়তো এই বই কিনবে বা ই হবে, বাট আমরা চাই পেন্সিলকে পেন্সিলের বাইরে ছড়ায় দিতে। কারণ পেন্সিল যদি শুধু পেন্সিলের ভেতরে থাকে তাহলে বিষয়টা অনেকটুকু মানে অনেক মানুষ জানবে না, দেশের মানুষ জানবে না, দেশের বাইরের মানুষ জানবে না। সে কারণে আমাদের আসলে পুরো ব্যাপারটার মধ্যে একটা পূর্ব পরিকল্পনা এবং একদম পুরো একটা 5 বছর মেয়াদে একটা পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। এবারে আপনি আমাদের যে বই প্রকাশের যে ইটা ছিল আর কি, তো এর মধ্যে 50% একেবারেই তরুণ নবীন। তরুণ নবীন ইন টার্মস অফ আসলে বয়স না, ইন টার্মস অফ লেখালেখি। বেশিরভাগ ক্ষেত্রে বয়সেও তারা তরুণ নবীন, বাট লেখালেখি ক্ষেত্রেও তরুণ নবীন। এবং এই 50%-এর বই একেবারেই প্রথম বই, এর আগে তারা কখনো তাদের কোনো বই বের হয় নাই। বাকি 30% যারা বেশ কিছুদিন ধরে লেখালেখি করছে, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্লগে লেখালেখি করছে, তাদের 5, 6, 7, 8টা বই বের হয়েছে, তাদের অলরেডি পাঠকপ্রিয়তা এসেছে, এ ধরনের বই থাকছে 30%। আর একেবারেই আপনি ধরেন মোটামুটি এক নামে সবাই চেনে দেশে যারা প্রখ্যাত সাহিত্যিক, প্রখ্যাত কবি, এ ধরনের হচ্ছে আপনার 20%। এভাবে করে আমরা একটা ডিস্ট্রিবিউট করে আমরা বই বের করছি। আচ্ছা, তাহলে কতগুলো বই বের হয়েছে এবার 2019-এর বই মেলায়? 2018 অক্টোবরের শুরুতে আমাদের পেন্সিল পাবলিকেশনসের অফিসিয়াল আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর থেকে আমাদের এখন পর্যন্ত বইমেলাকে 2019 অমর একুশে গ্রন্থমেলাকে লক্ষ্য করে মোট 52টি বই আমরা প্রকাশ করেছি। এবং 52 সংখ্যার একটা আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই। 52 কেন? 52 ভাষা আন্দোলনের মাস, ভাষার মাস, আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস। এই 52টা আসলে আমরা পেন্সিল আগে থেকে পরিকল্পনা করে যে প্রথমবার প্রকাশনী পেন্সিলে যেটা হবে এই সংখ্যাটাকে আমরা গুরুত্ব দিয়েছি। এই সংখ্যা ভাষা আন্দোলনের মাসের সাথে মাসকে সম্মান জানিয়ে এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই 52 সংখ্যাটি আসলে নির্ধারণ করা হয়েছে। চমৎকার কনসেপ্ট। সেই সাথে আরেকটু জেনে নিতে চাই যে এই যে 52টা বই বের করেছেন, এর মধ্য থেকে পাঠক জনপ্রিয়তা পেয়েছে কতটি বই? মানে আপনারা যারা পেন্সিলের ফাউন্ডার মেম্বার রয়েছেন যারা, তাদের কি অবজারভেশন যে পাঠক কোন ধরনের বইগুলো পেন্সিল থেকে বেশি আশা করছে? আমাদের একটু আপনার ধরেন আছে যে সামনেবার আসলে গবেষণাধর্মী বই, কারণ আপনি বুঝতেই পারছেন 4 মাস মাত্র, গবেষণাধর্মী বই এখনো আমরা অনেক বেশি করতে পারি নাই। বাট ভবিষ্যতে চিন্তা আছে যে গবেষণাধর্মী বই এবং ইতিহাসের উপরে বই আপনার প্রকাশ করা। এবার আসলে খুব স্বাভাবিকভাবে বাংলা সাহিত্যের আমরা যদি প্রিভিয়াস কিছু দিনের ট্রেন্ড দেখি, উপন্যাস এবং ছোট গল্প হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। পেন্সিলও এখন পর্যন্ত এর ব্যতিক্রম হয় নাই। পেন্সিলে এবার সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে উপন্যাস এবং ছোট গল্পের, প্যারালাল দুইটা। তবে মজার বিষয় হচ্ছে গিয়ে যে একেবারেই নতুন একজন লেখক, একেবারে নতুন, উনি প্রবাসী বাংলাদেশি। তার বই হচ্ছে গিয়ে যে আশাতীতভাবে আপনার বেশি গিয়েছে আর কি। উনি একদমই পাঠকদের সাথে অনলাইনে কমিউনিকেট করে করেছেন। একই সাথে আরেকটি ভালো বই এসেছে আপনার, উনিও প্রবাসী বাংলাদেশি, উনি দীর্ঘদিন লেখালেখির সাথে জড়িত এবং পেন্সিলের সাথেও পেন্সিলের কোর টিমের সদস্য মাহিন ফেরদৌস। ওনার কাজবন্দি সিম্ফনি নামে একটা বই, এটা বেশ কয়েকটা জায়গাতে অলরেডি পুরস্কারও পেয়েছে এবার প্রকাশ হয়ে। এই বইটিও আসলে বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। এটাতে গেল পেন্সিলের যারা পাঠকপ্রিয়তা পেয়েছে তাদের কথা। ওভারঅল যদি মেলার বিষয়টা জানতে চাই, যে মেলা যেহেতু শেষের দিকে, তো কি মনে হলো যে পাঠক কি ধরনের বই কিনছে, ক্রেতারা কি ধরনের বই কিনছে? মুক্তিযুদ্ধ একটা বেশ ভালো টপিক এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে মোটামুটি ফেব্রুয়ারি 1 থেকে আজকে এখন পর্যন্ত শেষ দিক পর্যন্ত আমি নিয়মিতই মেলায় থেকেছি আর কি, স্টলে থেকেছি, আশেপাশে ঘুরেছি, অন্য প্রকাশনী স্টলে গিয়ে কথা বলেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের এবারও বেশ চাহিদা রয়েছে আর কি। বাচ্চা কাচ্চাদের মধ্যে বিজ্ঞান, কম বয়সী তরুণদের মধ্যে বিজ্ঞান বিষয়ক বইয়ের বেশ বেশ আপনার আগ্রহ এবং ঠিক সায়েন্স ফিকশন শুধু না, আগে কিন্তু এখন সায়েন্স ফিকশনের সাথে আপনার ধরেন পদার্থবিদ্যা মানে ফিজিক্সের কিছু মজার ল এই নিয়ে, ম্যাথমেটিক্স গণিতের কিছু সহজ উপায়ে করার ইসেনে হচ্ছে গিয়ে দিচ্ছে। এটা আসলে মোট সায়েন্স ফিকশনের থেকে বেশি হচ্ছে গিয়ে যে অ্যাপ্লাইড জিনিসগুলোর প্রতি আগ্রহ বেশি এখন। বইমেলাতে তো শিশু সাহিত্যেরও একটা আলাদা কর্নার রয়েছে, তো শিশু সাহিত্যের দিকে কেমন ঝুঁকছে ক্রেতারা?
শুক্র শনি সকালবেলা 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহর ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন বইমেলাতে। এছাড়াও 21 তারিখে সকালেও হচ্ছে শিশুদের জন্য স্পেশাল থাকে, চাং থাকে। তো এখানটাতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যে বাচ্চারা যে পরিমাণ যাচ্ছে, এবং আসলে শিশু চত্বর জায়গাটা ছোট হয়ে গেছে আমার মতে আর কি। আচ্ছা, এখানে আরেকটু যদি বড় করা হতো, বাচ্চা কাচ্চা আরেকটু ঘুরে ফিরে বই কিনে আনন্দ করে মজা করে তাদের ইসে মতো বই করতে পারতো। এখানে একটু তথ্য যোগ করে নিই, পেন্সিলও কিন্তু শিশুদের নিয়ে স্পেশালি কাজ করার পরিকল্পনা করছে আর কি। যেটার ফার্স্ট স্টেপ হিসেবে আপনার এবার আমাদের 3টি বাচ্চাদের বই এসেছে। বাচ্চাদের বইগুলোর মজা হচ্ছে যে এখানের যে দুটো ছড়ার বই, একটা গল্পের বই, ছোট বই, একটা গল্পকে ইলাস্ট্রেশন করে হচ্ছে গিয়ে যে ইসে, এখানকার লেখক কবি যেমন পেন্সিলের, এই ইলাস্ট্রেশন যারা করেছে তারাও পেন্সিলের। তো এইটা দুইটার কম্বিনেশনে এই বইগুলো প্রকাশ করা হয়েছে আর কি। একটুখানি বইমেলা নেগেটিভ বিষয়টাও যদি তুলে ধরেন যে কোন বিষয়টা আসলে বইমেলা কেন্দ্রিক হওয়ার পরেও সেগুলো আমাদের জন্য শুভ লক্ষণ নয়। আমি আসলে আমি পেন্সিলে কাজ করার আগে আমি বেঙ্গল ফাউন্ডেশনে কাজ করেছি কিছুদিন। তো সেক্ষেত্রে সেই হিসেবে আমার মোটামুটি গত 5টি মেলা সরাসরি বইমেলাতে সংশ্লিষ্ট সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছে। সেখান থেকে যেটা বলতে চাই যে যেমন বিষয়টা আরেকটু অর্গানাইজ হওয়া দরকার। বাংলাদেশি বাঙালিরা আমরা খুব উৎসবপ্রিয় মানুষ। আমরা জানি যে পয়লা বৈশাখে উপচে পড়া ভিড় থাকে, পয়লা ফাল্গুনে থাকে, 21শে ফেব্রুয়ারিতে থাকে। তো এই সময় গিয়ে আসলে ওই ক্রাউড ম্যানেজমেন্টটা খুব বেশি আসলে এফিশিয়েন্ট মনে হয় না আর কি। তো এই জায়গাটাতে আরেকটু বেশি থাকা দরকার। আর বইমেলার কলেবর এবার কিছুটা চেঞ্জ হয়েছে। আপনারা জানেন যে আগের যে লেআউট ছিল সেটা থেকে এটা চেঞ্জ হয়েছে, এটা অবশ্যই পজিটিভ, কারণ এবার স্টল খুঁজে পেতে এবং মানুষজন ট্র্যাক করতে সুবিধা হয়েছে। আচ্ছা, যেহেতু বলেই ফেললেন স্টলের কথা, তাহলে একটু জেনে নেই যে পেন্সিলের স্টল নাম্বার কত এবং এটা ঠিক কোথায় অবস্থান করছে। ধন্যবাদ আপনাকে। পেন্সিলের স্টল নাম্বার 573 ঢাকাতে, আর চট্টগ্রামে 81 এবং 110 দুইটি স্টল মিলিয়ে চট্টগ্রাম বইমেলাতে। ঢাকা বইমেলাতে ঠিক শিশু চত্বরটার কোনাকুনি পেছনে পাম গাছের সারির কাছে আপনার আমাদের পেন্সিল স্টল 573। আর চট্টগ্রাম জিমনেশিয়াম মাঠে ঢুকলে একদম শুরুতেই পেন্সিলের স্টল বড় বড় করে দেখা যাবে আর কি। আচ্ছা, তো পেন্সিলের এত পরিকল্পনা নিয়ে 2019-এর বইমেলায় বেশ বড়সড় আকারে অনেকগুলো কাজ করছে, অনেক ক্রেতার ভিড়, অনেক জনপ্রিয়তাও পেয়েছে অল্প সময়ের মধ্যে। আগামী বইমেলা 2020-এ যে বইমেলা আসতে যাচ্ছে, আসন্ন বইমেলা, সেটাকে ঘিরে কি পরিকল্পনা আপনাদের? সেটাকে ঘিরে মূল পরিকল্পনা আমরা সবসময় চেষ্টা করছি যে আমাদের যে রাইটাররা যারা আছে, লেখকরা যারা প্রতিনিয়ত লিখছে, তাদেরকে গ্রুমিং করে, তাদেরকে কিছু গাইড করে তাদের লেখার মান উন্নয়নের জন্য একটা পরিকল্পনা যেমন আছে বছরব্যাপী পরিকল্পনা। এবার হয়তো আমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো শুধরে নিয়ে এবং লেখকদেরকেও সেভাবে করে আমরা ইনফর্ম করছি, তাদেরকে গাইড করছি। আমাদের মধ্যে অভিজ্ঞ যারা আছে, যারা লেখালেখিতে তুলনামূলক পরিপক্ক, তারা সবসময় তাদেরকে গাইড করছে, শব্দ চয়ন থেকে শুরু করে বাক্য গঠন থেকে শুরু করে প্লট নির্ধারণ থেকে শুরু করে সব কিছুর বিষয়। এটা যেমন সত্য। সামনেবার আমাদের চিন্তা আছে মুক্তিযুদ্ধ বিষয়ক বেশ কিছু বই নিয়ে আসার জন্য এবং গবেষণাধর্মী কিছু বই নিয়ে আসার জন্য। আর সংখ্যাটা আসলে এখনই আমি বলছি না, বাট অলরেডি আমাদের পরিকল্পনাতে চলে এসেছে। বাংলাদেশ, বাংলা ভাষার ইতিহাসের সাথে যতগুলো সংখ্যা জড়িত আছে আমরা একে একে সবগুলোকে নিয়ে কাজ করতে চাই আর কি। তো এর সাথে যেটা আপনার আছে যে পেন্সিল ফেসবুক গ্রুপ, পেন্সিল ফাউন্ডেশন, দেন পেন্সিল পাবলিকেশনস, সব কিছু ইন্টারলিঙ্কড। বাট পেন্সিল পাবলিকেশন যেটা প্রকাশনীর এসে, যাতে করে প্রকাশনী ইন্ডাস্ট্রিতে যাতে করে মানুষজন শুধু বলতে না পারে যে না এদের একটা অডিয়েন্স আছে এই জন্য উঠছে, বরং আমরা প্রকাশনীর মান দিয়ে, প্রকাশনীর কন্টেন্টের মান দিয়ে, সব কিছু দিয়ে সকলের মধ্যে জায়গা করে নিতে যাই এবং সেই উদ্দেশ্যেই সামনেবার আমাদের সকল কার্যক্রম থাকবে আর কি। পেন্সিলের সব ধরনের কার্যক্রমের সাথে এই যে সংখ্যার ব্যাপারটা, বাংলাদেশের ইতিহাসের সংখ্যার ব্যাপারটা, এ থেকেই বোঝা যায় যে অনেক ক্রিয়েটিভ একটা সংগঠন। তো একটু জেনে নিতে চাই যে এই ক্রিয়েটিভ সংগঠনটির লেখকদের সম্মানী দেওয়ার ব্যাপারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে? আমরা জানি বাংলাদেশের প্রকাশনী ইন্ডাস্ট্রিতে খুবই আনসেড একটা ট্রুথ আছে আর কি, যেটা আমরা সবাই হয়তো বলি না অনেক সময়, কিন্তু তরুণরা প্রকাশকদের কাছে গেলে বা তাদের কাছে গিয়ে তাদের প্রকাশকরা নানা ধরনের, এটা আসলে আমি নেগেটিভলি বলছি না, পজিটিভলি বলছি, কারণ প্রকাশককেও তার ব্যবসা করতে হবে আর কি। কারণ একটা একেবারে নতুন লেখকের বই নিয়ে এসে যে রিস্কটা নিবে সে কীভাবে নিবে আর কি। তার লেখকের কি আসলে তার কোনো পাঠক শ্রেণী আছে কি না বা তার কোনো ফলোয়ার আছে কি না, সেটা প্রকাশকের পক্ষে জানা সম্ভব না।
পেন্সিল এখানে ব্যতিক্রম আসলে, কারণ পেন্সিল যে প্ল্যাটফর্মটাতে কাজ করছে এখানে অলরেডি পেন্সিল জানে যে কোন লেখকের কতটুকু ফলোয়ার এবং তার গ্রহণযোগ্যতা কতটুকু, হ্যাঁ ওভারঅল অডিয়েন্সের মধ্যে বা রিডারদের মধ্যে কতটুকু আছে সেটা না জানলেও আপনার এই যে আমাদের 1,25,000 যে সদস্য এবং এটা প্রতিনিয়ত বাড়ছে, এটার মধ্যে তাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেটাও আমরা জানতে পারছি। তো সেখান থেকে পেন্সিল আগে একটা অ্যাসেসমেন্ট করে ফেলতে পারে যে কোন লেখকের বই কতটুকু যেতে পারে। সেই জায়গা থেকে আমরা কখনোই আপনার এই লেখকদের থেকে যেটা হচ্ছে গিয়ে যে তাদের থেকে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নিচ্ছি না আর কি। পেন্সিল ফাউন্ডেশন পুরোটাতে হচ্ছে গিয়ে যে এটা লেখকদেরকে প্যাট্রন করছে, তাদের বইগুলো নিজ দায়িত্বে নিজ আপনার রিস্কে হচ্ছে গিয়ে যে বের করছে, বাট রিস্ক অবশ্যই ক্যালকুলেটিভ থাকছে, কারণ ফাউন্ডেশন মানে আপনি বুঝছেন যে একটা বাঞ্চ অফ পিপলের একটা আপনার সংগঠন আর কি। তো সেখানে আসলে টাকা পয়সাগুলো দেখা গেলো আসছে যে বাঞ্চ অফ পিপল থেকে, তো সেখানে রেসপন্সিবিলিটি অনেক বেশি। আমার ব্যক্তিগত কোনো ইনভেস্টমেন্ট হলে সেটা হয়তো আমি রিস্ক নিতেই পারি আমার ইচ্ছা, বাট যখন অনেকের এখানে সংশ্লিষ্টতা থাকে দায়বদ্ধতাটাও বেশি থাকে আর কি। সেক্ষেত্রে আমরা যেটা করছি যে প্রতিষ্ঠিত লেখকের আমাদের বাজারে যেভাবে যেই হারে করা হয় যে 15% আপনার রয়্যালটি যেটা, সেটা আমরা ইন অ্যাডভান্স চেষ্টা করছি পে করে ফেলার, এবং বাজারে এইটাও একটা আমরা নজির স্থাপন করতে চাই যে লেখক তো একটা সম্মানিত পেশা আর কি, আমি যদি পেশা হিসেবে বলি যে, এবং সম্মানিত ব্যক্তি, তো তাকে সে হয়তো লিখে কিন্তু আসলে খুব বেশি আর্ন করছে না, বাট যতটুকু করছে এইটা প্রত্যেকটি প্রকাশকেরই উচিত, এবং আমরা এই ট্রেন্ডটা খুব স্ট্রিক্টলি চালু করতে চাই যে প্রত্যেকটা প্রকাশকের উচিত লেখককে তার প্রাপ্য সম্মানই দিতে হবে। আর নতুনদের ক্ষেত্রে যেটা বললাম যে তাদের থেকে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নিচ্ছি না, বই মেলার পর বিক্রি হওয়ার পর তাদের সাথে আলোচনা করে যতটুকু হচ্ছে গিয়ে যে আপনার করা যায়, এটা 8 থেকে 10% যেটা নতুনদের ক্ষেত্রে যেটা সেটা আমরা প্রদান করার বিষয়ে চিন্তা ভাবনা আছে আর কি। চমৎকার উদ্যোগ, একজন সংগঠক হিসাবে খুব চমৎকার এবং গুছিয়ে কাজ করে যাচ্ছেন। ওভারঅল পেন্সিল ফাউন্ডেশনের জন্য শুভকামনা রইল, অনেক ভালো থাকবেন। কথা বলে অনেক ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, এনটিভির সকল দর্শককে ধন্যবাদ, আমাদের পেন্সিলের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।